সঙ্গীন প্রণয় শক্তি লিখনিতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ৪৩তম পর্ব। উপন্যাস পাঠিয়েছি আমি তারিফ। পরন্ত বিকেলে মিয়ে যাওয়া সূর্যকিরণ তীরের ফলার মতন তির্যক আকার ধারণ করেছে। সেই তির্যক সূর্যকিরণের সোনালি আলোর রশ্মিটুকু আছড়ে পড়ছে নীলিমাদের দোতলা ভবনের ছাদে, যেখানে এই মুহূর্তে নির্দ্বিধায় নৃত্য করতে স্বয়ং নীলিমা। নাচে ওর বাধ্যবাধকতা নেই, শখ করে নাচ শেখা, যেমনটা চারুকলায় গিয়ে আঁকা আঁকির ক্ষেত্রে। আব্বাজানের একমাত্র মেয়ে হওয়ায় মেয়ের কোনোরূপ শখ আহ্লাদের ত্রুটি রাখেন না নীলিমার বাবা তাইয়েব জামান। ছোটবেলা থেকেই বাবার আহ্লাদ পেয়ে পেয়ে নীলিমাও হয়েছে একরোখা আর বড্ড বেয়ারা। যাকে দেবে তো হৃদয় উজাড় করে দেবে, আর যাকে দেবে না তাকে একরত্তিও না। পছন্দ অপছন্দের ক্ষেত্রেও একই স্বভাব নীলিমার। তবে বর্তমানে ওর অপছন্দের শীর্ষে রয়েছে সায়র। এক কথায় কৃতিকুঞ্জের সেই বিদেশি বাঁধরটা। অত নাম মনে রাখার সময় আছে নীলিমার? অপছন্দের শীর্ষ তালিকার মানুষটার কথা ভাবতে গিয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল নীলিমার। মনে মনে ভাবল, মানুষ এতটা বিরক্তিকর আর অসহ্য কী করে হতে পারে? কি করে? সায়রের কথা ভাবতে গিয়ে নীলিমা যখন বারবার নাচের মুদ্রায় ভুল করছিল আর চোখ মুখ খিচিয়ে সায়রের 14 গোষ্ঠী উদ্ধার করছিল, ঠিক তখনই বাড়ির সামনে স্ট্যান্ড করা বাইক দেখে চোখ আটকে গেল নীলিমার। ও নাচ বাদ দিয়ে এগিয়ে এসে ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়াতে দেখতে পেল সায়র দাঁড়িয়ে আছে। সায়রকে দেখে নীলিমা কটমটিয়ে বলল, এখন বুঝেছি, শনি তাকিয়েছিল বলে তখন বারবার ভুল করছিলাম। আপাতত ওর দিকে তাকিয়ে নিঃশব্দে হাত নাড়ছে সায়র, আর সায়রের থেকে কিছুটা দূরে অন্যদিকে তাকিয়ে সিগারেট ফুঁকছে অর্ণব। নীলিমাকে উকি দিতে দেখে সায়র নিচ থেকে কথা ছড়ল, উপরে আসবো কি? নীলিমাদের ছোট্ট বাড়ি, ছাদে আসার সিঁড়িটাও বাইরের দিকে, যে কেউ চাইলে ফট করে উঠে আসতে পারবে। আপাতত সেসব কথা বাদ, এই বাদরটা কি করে ওর ঠিকানা খুঁজে পেল সেটাই ভাবনার মোক্ষম বিষয় হয়ে দাঁড়িয়েছে নীলিমার মস্তিষ্কে। নীলিমাকে নিষ্প্রভ চোখে ধ্যানমগ্ন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সায়র আর অনুমতির অপেক্ষা করল না। তরতর করে সিঁড়ি ডিঙ্গিয়ে উঠে এলো নীলিমাদের ছাদে। সায়র উপরে এসে নীলিমার চুলে টোকা মারতে ভ্রম ছুটে গেল নীলিমার। ও তৎক্ষণাৎ সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, বদমাশ পুরুষ, আপনি এখানে কি করছেন? আমাদের বাসার ঠিকানায় বা খুঁজে পেলেন কি করে? সায়র একটা চমৎকার হাসি দিয়ে বলল, কি যে বলো না, আমার না হওয়া শ্বশুরবাড়ি আর আমি খুঁজে পাবো না? সায়রের কথায় নীলিমার চোখ কপালে। ও হতবাক হয়ে বলল, আশ্চর্য, কে আপনার শ্বশুর? কেন, তোমার আব্বাজান? নীলিমা এবার মেকি হাসল, সায়রের সাথে তাল মিলিয়ে বলল, ও তাই বুঝি? আমার আব্বাজান বুঝি আপনার শ্বশুর? তাই একটু ডেকে পাঠাই, বলি তার একমাত্র জামাইকে একটুখানি জামাই আদর করে যেতে। সায়র নিজের শার্টের কলারটা পেছনে ঠেলে বলল, হ্যাঁ হ্যাঁ বলো, হাই অ্যাপ্রিসিয়েট। সায়রের কথায় হাসুযোগ মাথা নাড়িয়ে নীলিমা তৎক্ষণাৎ গলা ছেড়ে ডেকে ওঠে, আব্বাজান শুনতেছেন? তৎক্ষণাৎ নিচতলা থেকে এক গরুগম্ভীর কর্কশ আওয়াজ ভেসে এলো, কিতা হইছে আম্মাজান, ডাক পারতেছেন কেলা? নীলিমা আবারও চেঁচিয়ে উঠে বলল, ছাদে আইয়েন, দেইখা যান বালা, আমাগো ছাদে বিদেশি বান্দর লাফাই আছে। কি কইতেছেন আম্মাজান এসব? লাঠি নিয়ে আমুনি? না আব্বাজান, বাঁশ নিয়ে আহেন, আসলা বাঁশ। নীলিমার কথায় সায়র হতবিহ্বল, হতবম্ব হয়ে মুখটা হা করে দাঁড়িয়ে আছে। শেষমেশ হবু শ্বশুরের কাছ থেকে কিনা আঁচলা বাঁশ খাওয়ার হুমকি এলো? এ কেমন দোষী মেয়ে! নীলিমা মিটিমিটি হেসে আবারও গলা উঁচিয়ে কিছু বলবে, তার আগে তড়িৎবেগে এগিয়ে এসে আলতো হাতে ওর মুখটা চেপে ধরল সায়র। নীলিমার ডাগর ডাগর কৌতূহলী চোখের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, এই মেয়ে, তুমি কি সত্যি সত্যি আমাকে মার খাওয়ানোর প্ল্যান করছো নাকি? নীলিমা সায়রের হাতের মধ্যে থেকে বোকা বোকা চোখে হাসূচক মাথা নাড়ালো। নীলিমার চোখের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ফিক করে হেসে দিল সায়র। হাসতে হাসতে বলল, তুমি বুঝি বাড়িতে এভাবে কথা বলো? ইটস সো ফানি ইয়ার। সায়রের কথা শুনে নীলিমার ম্লান হয়ে যাওয়া উগ্র মেজাজটা আবারও তরতরিয়ে মাথায় চড়ে উঠল। ও সায়রকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, ভাষা নিয়ে মশকরা করলে সত্যি সত্যি আজ আব্বাজানকে দিয়ে আপনার শ্বশুর বাড়ি আসার শখ মিটিয়ে দেব বলে দিলাম। সায়র চোখ ছোট ছোট করে সন্দিহান গলায় বলে, তার মানে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে হলেও স্বীকার করছো যে আমি আমার হবু শ্বশুর বাড়িতে এসে পড়েছি, তাই তো? নীলিমা কটমটিয়ে বলল, আপনি চাইছেনটা কি বলুন তো? সায়র দুষ্টু হেসে বলল, তেমন কিছু নয়,
আপাতত একটু জামাই আদর পেতে চাচ্ছি, খাওয়াবে নাকি? নীলিমা রাগে নিঃশ্বাস ছেড়ে বলল, একটু দাঁড়ান, খাওয়াচ্ছি আপনাকে জামাই আদর। পরক্ষণে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, আব্বাজান হুনতাছেন? সায়র বোধ হয় কুক্ষণেও আশা করেনি যে নীলিমা আবারও চেঁচাবে। হঠাৎ এভাবে চেঁচিয়ে ওঠাতে সায়র নিজেও ভড়কে গিয়েছে। ওদিকে ভেতরে সিঁড়ি থেকে ধাপ ধাপ আওয়াজ ভেসে আসছে। কেউ একজন এগিয়ে আসতে আসতে বলছে, আইতাছি আম্মা, বাঁশখান জোগাড় করতে দেরি হয়ে গেল গা। এই কথা শুনে সায়র চোখ বড় বড় করে উপরওয়ালার নাম জপে উঠল, হে খোদা, এই কাদের পাল্লায় পড়লাম আমি? যেমন মেয়ে তেমন বাপ। মেয়ে বাঁশ জোগাড় করতে বলল, অমনি বাপ বাঁশ নিয়ে হাজির। তাইয়েব জামান সিঁড়ির ঘরের কাছাকাছি চলে আসাতে নীলিমা সায়রের দিকে তাকিয়ে উদ্বিগ্ন স্বরে বলল, এখনও দাঁড়িয়ে আছেন কেন? যান না, আব্বা দেখে ফেললে খবর আছে। সায়র নিচে যেতে যেতে অভিমানী সুরে বলল, আব্বাজানকে বাঁশ দিতে ডেকে এনে এখন আর দরদ দেখাতে হবে না, আসছি, বাই। সন্ধ্যা থেকেই তীব্র বর্ষণ, বৈশাখী ঝড়ের তাণ্ডবে মুখরিত চারিপাশ। রৌদ্রের খাঁ খাঁ বিকেলের ইতি টেনে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ বুঝি জ্যৈষ্ঠের পূর্বাভাস। পুরো ঢাকা শহরের আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, যার দরুন চারিদিক ধোঁয়াশা আর মানব শূন্য। সেই শেষ বিকেল থেকে বাংলা একাডেমির গেটের কাছে দাঁড়িয়ে আছে অরু, অথচ এখন সন্ধ্যা পেরিয়ে জলোচ্ছ্বাসিত রাত। অনুর বিয়ের কত কত আয়োজন, মন খারাপের প্রশ্রা সব কিছুকে একপাশে ঠেলে সকাল সকাল বাংলা একাডেমি এসেছিল অরু। এর কারণ আজকেই ওর প্রথম লেখা সাবমিট করার শেষ দিন ছিল। পুরো উপন্যাস নয়, একাংশ মাত্র। কৃতিকের হাজার মাইল দূরত্ব যখন অরুকে খুব পোড়াতো, একাকিত্বের যন্ত্রণায় ডুবিয়ে দিত, সেই সময়টাতেই এক সমুদ্র যন্ত্রণায় হাবুডুবু খেতে খেতে একাডেমির সবার উৎসাহে লেখা শুরু করেছিল অরু। পুরোপুরি শেষ না হলেও যেটুকু লেখা হয়েছে সেটাই আজ জমা দিতে আসা। প্রতীক্ষা একটাই, প্রথমবার না হলেও কয়েকবার চেষ্টা করলে প্রকাশনীদের নজরে আসলেও তো আসতে পারে। কিন্তু দিন শেষে কি হলো? বৃষ্টির মাঝে পুরোদস্তুর আটকা পড়ল ওরও। শেষ বিকেলে যখন ঝুম বৃষ্টি নামলো, তখন রিক্সা কিংবা গাড়ি নিয়ে একে একে সবাই একাডেমি থেকে বেরিয়ে যাচ্ছিল। ওরুর বুদ্ধি বরাবরই কম, কিংবা বেশি বলেই বারবার ভুল করে বসে থাকে মেয়েটা। আজও সেটাই হলো। ঝুম বৃষ্টির মাঝে ওরু আর রিক্সা নিল না। মনে মনে ভাবলো, বৈশাখের ঝড় একটু বাদেই থেমে যাবে নিশ্চয়ই। কষ্ট করে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে বৃষ্টির কমার সাথে সাথে রিক্সা, সিএনজি সব হাতের কাছেই পাওয়া যাবে। এখন গায়ে বৃষ্টি লাগিয়ে কী লাভ শুধু শুধু। কিন্তু বলে না, অবাগা যেদিকে যায় দুকুল শুকিয়ে যায়। ওরুর ক্ষেত্রেও সেটাই হলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে নিশতি রাতে ছেয়ে গেল ধরণী। তবুও বৃষ্টি তো কমলই না, উল্টে ঝড়ের তাণ্ডব চারিদিকে লণ্ডভণ্ড হলো। একাডেমির গেট বন্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। চারিদিকে মানুষ তো দূরে থাক, একটা নেড়ি কুকুরেরও আওয়াজ নেই। রাস্তায় অবশিষ্ট সোডিয়ামের নিয়ন আলোটুকু তির্যক আলো ছড়াচ্ছে চারিপাশে, তবে ঝড়ের তাণ্ডবে সেটাও ক্ষীণ মনে হচ্ছে। প্রথমে ঝুম বৃষ্টি আর এখন দানবীয় ঝড়। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ, তার উপর ঘূর্ণিবায়ু। ওরুর মনে হচ্ছে এই দুর্যোগের মাঝে আশেপাশের জড়বস্তুর মতোই ও নিজেও উড়ে গিয়ে অন্য কোথাও ছিটকে পড়বে। কারণ বাতাসের তাণ্ডবে ওরুর রোগা পাতলা তনু শরীরটা ভেঙে চুরে যাওয়ার উপক্রম। ঝড়ের সাথে তাল মিলিয়ে বারংবার গগন কাঁপানো বিকট বজ্রপাতে কেঁপে উঠছে ওরু। ঝড় বৃষ্টি যাও সহনীয় ছিল, কিন্তু এই বজ্রপাতের আওয়াজ ওরুর কলিজায় গিয়ে লাগছে। মনে হচ্ছে এখনই ওর মাথার উপরে এসে পড়ল বুঝি ভয়ঙ্কর বিদ্যুতের হলকাখানি। এই ঝড়ের মধ্যে একা একা এমন নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে থাকতে থাকতে তীব্র ভয়ে আর আতঙ্কে ওরুর গলা শুকিয়ে কাঠ, বুকের কাছটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। মাথাটা ঝিমুনি দিয়ে উঠছে ক্রমশ। গেটের সামান্য সরু চাউনি ওকে বৃষ্টি কিংবা বজ্রপাত কোনো কিছুর হাত থেকে রক্ষা করতে পারছে না। প্রকৃতির এমন দানবীয় বিধ্বংসী রূপ দেখে অকস্মাৎ বসে পড়ে কানে দু হাত দিয়ে শব্দ করে কেঁদে উঠল ওরও। বসার সঙ্গে সঙ্গেই এক তীব্র জলোচ্ছ্বাসের ছাট এসে আছড়ে পড়ল ওর চোখে মুখে। এমত অবস্থায় না চাইতেও আতঙ্কে চিৎকার দিয়ে উঠল ওরও, মা, ভয় করছে। চারিদিকে প্রলয়ঙ্কারী ঝড়ের তাণ্ডব। না চাইতেও কৃতিকের চেহারাটা বারবার ভেসে উঠছে ওরুর মানসপটে। অথচ ওরু জানে, কৃতিক যে পরিমাণ রেগে আছে, আজ ভয় পাওয়া তো দূরে থাক, ওরু মরে গেলেও কৃতিক নিজের জিদ খুইয়ে ওকে নিতে আসবে না, কখনোই না।
কৃতিক যদি অরুর খোঁজ করতো কিংবা অরুর জন্য কোনোরূপ চিন্তাই হতো ওর মনে, তাহলে তো ঝড় শুরু হলো তখনই নিয়ে আসতো, এত দেরি করতো না নিশ্চয়ই। অরু বারবার ভুল প্রমাণিত হয়, মিথ্যে আশায় বুক বাঁধে। মানুষটা ওর উপর রেগে আছে জেনেও তার পথ সে বসেছিল। এবার হলো তো। ঝড় বৃষ্টির তাণ্ডবে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, অথচ অরুকে নিতে কেউ এলো না, কেউ না। এই পর্যায়ে এসে অরুর মনে হচ্ছে ও আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কেউ নয়, কৃতিকের জীবনে তো অন্তত নয়। কিছু অযাচিত ভাবনায় পড়তে পড়তে আকাশে প্রকাণ্ড গর্জনে আবারও কম্পিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল ওরও। আমার ভয় করছে। চিৎকার দেওয়ার পরপরই গা ছেড়ে ঢুকরে কেঁদে উঠল ওরও। কাঁদতে কাঁদতে বলল, আমি বাড়ি যাব, আমি মায়ের কাছে যাব, আবার কাছে যাব। কোথায় তুমি জায়ান কৃতিক? এই বিদ্যুতের আলোতে আমার খুব ভয় করছে। আবারও মুখের উপর জলোচ্ছ্বাসের ছাট পড়ার সঙ্গে সঙ্গে আহাজারি বন্ধ হয়ে গেল ওরুর। মনে হচ্ছে চারিদিকে শত্রুদল ঘিরে রেখে আছে ওকে। ওরু একটা টু শব্দ করলে আবারও ওকে মারতে এগিয়ে আসবে ওরা। সে ভেবে ভয়ের ছোটের শুকনো ঢোক গিলে চুপসে গেল মেয়েটা। অরুর এখন সন্দেহ হচ্ছে কাল সকাল অবধি আদৌ ও বেঁচে থাকবে তো। এটাই ছিল মূর্ছে যাওয়ার আগে অরুর শেষ ভাবনা, কারণ অরুর এমন মনে হচ্ছে ও চেতনা হারাবে খুব শীঘ্রই। তবে হারালো না। গল্পের পেছনেও যেমন গল্প থাকে, তেমনি অরুর ছোট্ট মস্তিষ্কের ভাবনা যেখানে গিয়ে শেষ হয়, কৃতিকের ভাবনা সেখান থেকেই শুরু। অরুর আদো আদো চোখজোড়া শেষবারের মতন যখন চারিদিকে কাউকে খুঁজে না পেয়ে সর্বশান্ত, ঠিক সেই সময় দিশেহারা কণ্ঠে পেছন থেকে চিৎকার দিয়ে ওঠে, ডেকে উঠল কেউ। অরু! চেনা পরিচিত আন্তরিকতা জড়ানো পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণগহ্বরে পৌঁছাতেই অকস্মাৎ পেছনে চাইল ওরও। ক্ষণিকের বিদ্যুৎ হলকানির আলোয় দেখতে পেল ঝড়ের মাঝে ফুল ফর্মাল গেটআপে বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে ওর স্বামী, ওর ব্যক্তিগত পুরুষ, ওর বদমেজাজি লোকটা, ওর জায়ান কৃতিক। কৃতিক এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে, কিন্তু ওরও এক নজর কৃতিকের মুখশ্রী পরখ করেই মাথাটা নুইয়ে তীব্র অভিমানে খুনখুনিয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল। ওর কান্নারা কৃতিক স্পষ্ট জানান দিচ্ছে, আরও আগে কেন এলে না? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছি। কৃতিকের ঠান্ডার ধাঁচ আছে, এইটুকুতে ঠান্ডা লেগে যায়। তার উপর ঝড় বৃষ্টির মাঝে শাপলা চত্বরের জ্যামে পড়ে গাড়িটা ওখানে ফেলে রেখে হেঁটে হেঁটে এত দূর এসেছে। এখন আবার তার ছোট্ট বউটা অভিমান করে বসে আছে। তাই কয়েক দফা হাসি দিয়ে অরুর কাছে এগিয়ে গেল কৃতিক। প্রথমে অরুর ব্যাগটা নিজের গলায় ঝোলালো, তারপর একটানে অরুকেও কোলে তুলে নিয়ে হাঁটা দিল ঝড়ের মাঝেই। এখনও আগের মতোই ঝড় হচ্ছে, গগন কাঁপানো বজ্রপাতে কম্পিত হচ্ছে ধরণী, অথচ অরু একটুও ভয় পাচ্ছে না। কি আশ্চর্য! ভয়ের বদলে এখন ওর মাথায় যেটা ঘুরপাক খাচ্ছে তা হলো কেবলই অভিমান। অভিমানের তোপে হৃদয়টা শক্ত হয়ে আছে ওর। অগত্যায় কৃতিকের কোলে বসে সেটারই বহিঃপ্রকাশ ঘটালো ওরও। নিজের ছোট ছোট কোমল হাতে ওর চওড়া বুকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে ঠোঁট ফুলিয়ে বলে ওঠে, ছেড়ে দিন, যাব না আপনার সাথে, আমি একাই যেতে পারবো। কৃতিক নিজের হাসি সংবরণ করে বলল, বেবি দেখ আমার ঠান্ডা লেগে গিয়েছে, যা বলার বাড়িতে গিয়ে বলিস। আমাকে মারিস তখন, আমি কিচ্ছু বলবো না, চুপচাপ সহ্য করব। কিন্তু এখন নামিয়ে তোর রাগ ভাঙাতে পারবো না, অলরেডি অনেক ভিজেছি। আমার নিউমোনিয়া হলে তখন কিন্তু তুই সবচেয়ে বেশি কান্নাকাটি করবি। কৃতিকের ইমোশনাল ব্ল্যাকমেইলে ওরও চুপ হয়ে যেতে বাধ্য হয়। অগত্যায় কৃতিকের গলা জড়িয়ে ধরে চুপচাপ পোপাতে থাকে ওরও। অতপর হেঁটে মেন রাস্তায় গিয়ে তবে একটা সিএনজির দেখা পায় ওরা। সেটাকে বলে কয়ে ডাবল ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তবে কৃতিক কুঞ্জের রাস্তা ধরানো হলো। কৃতিক একা থাকলে হয়তো এত কসরত করতে যেত না, মূলত ওর সেফটির জন্যই এত খাটুনি। রুমে এসে কোল থেকে নামিয়ে দিতে ওরও এক ছুটে বারান্দায় চলে যায়। পুরো রুম অন্ধকারে ছেয়ে আছে, বাইরে তীব্র বর্ষণ। অরু কৃতিক দুজনেই বৃষ্টিতে ভিজে একাকার, অথচ ওরু রাগের ছোটে আবারও ছুটে ব্যালকনিতে চলে গেল। কৃতিক আলো জ্বালানোর প্রয়োজন বোধ করল না, বরং দ্রুত হাতে দরজা লক করে অরুর তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে গেল বারান্দার দিকে। অরু বৃষ্টির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ওর পরনে ভেজা টপস আর স্কার্ট। কৃতিকের ইন করা সফেদ শার্টটাও ভিজে শরীরের সাথে লেপ্টে রয়েছে। ও সেসবে পরোয়া করল না, উল্টে এগিয়ে গিয়ে অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পেছনের দিক থেকে অরুর ভেজা চুলে ক্রমাগত চুমু খেতে খেতে কাতর গলায় বলল,
আই এম সরি হার্টবিট, ইটস মাই ফল্ট। আর কখনো এমন হবে না, কখনো তোমাকে এতটা কষ্ট দেব না। কালকের জন্য আই এম রিয়েলি সরি। আর আজ আমি বুঝিনি তুমি এতটা ভয় পাবে। তাহলে আর জ্যামে বসে সময় নষ্ট করতাম না, তখনই হাঁটা ধরতাম। একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে কৃতিক অরুকে তুমি করে ডাকছে, তার উপর এভাবে কাকুতি মিনতি করে সরি বলছে। অরু কল্পনাতেও হয়তো কৃতিকের এইরূপ আবিষ্কার করেনি কোনো দিন, অথচ আজকে এসব অরুর চোখের সামনেই ঘটছে। ভালোবাসা মানুষকে কতটা দুর্বল আর কতটা অপারগ বানিয়ে দেয় তার জলজান্ত প্রমাণ জায়ান কৃতিক। কাল নিজে রাগ করলো আর আজ নিজে সরি চাচ্ছে। কৃতিকের এহেন ভালোবাসায় মাখামাখি আওয়াজে নিজেকে সামলে রাখতে পারল না ওরও। কোনরূপ ছলছাতুরি না করে কৃতিকের দিকে ঘুরে ওর চওড়া ঢেউ খেলানো বুকে মাথা এলিয়ে ঢুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে কৃতিকের ভেজা শার্টটা খামচে ধরে বলল, আমি ভেবেছিলাম আপনি আজ আর আসবেন না। এই ঝড়ের মাঝে মরে পড়ে থাকবো আমি। কৃতিক গ্রীবাটা নিচে নামিয়ে এক হাতে অরুর ভেজা চুলগুলো কানে গুঁজে দিতে দিতে হাসকি টোনে বলল, না এসে কী করে থাকতাম, আমার আত্মাটা যে তোর মাঝে। হাজারবার বিচ্ছেদের পরে উপসংহারে আমি তোকেই চাই অরু, শুধু তোকে, নো ওয়ান এলস। অরু আবারও ঠোঁট কামড়ে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে শুধায়, কী আছে আমার মাঝে, কেন এত ভালোবাসা? কৃতিক ঠোঁট উল্টে নির্বিকার ভঙ্গিতে বলল, জানি না তো, তবে হ্যাঁ, একটা জিনিস আছে যা আমার এখন চাই, রাইট নাও। মুহূর্তে কৃতিকের কথার ধরন পাল্টে গিয়েছে, কণ্ঠে ভর করছে কাছাকাছি আসা প্রখর আকুতি। তা ওরও স্পষ্ট টের পেয়েছে। টের পাওয়ার দরুন কৃতিকের কাছে থেকে ছুটে গিয়ে কয়েক কদম দূরে সরে গেল অরু দূরে সরে যাওয়াতে কৃতিক খানিকটা বিরক্ত হয়ে প্রশ্ন ছড়ল, কি হয়েছে? অরু মুখ কাচুমাচু করে বলল, আপনাকে ভয় করছে। সেবারের মতো যদি আমাকে হ্যান্ডকাপ। অরুর কথা শেষ হওয়ার আগে ওর হাতে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে ঘুরিয়ে নিয়ে এলো কৃতিক। অতঃপর ওর লম্বা চুলগুলো সরিয়ে আলতো হাতে অরুর ওড়নাটা টেনে খুলতে খুলতে বলল, এখানে হ্যান্ডকাপ কোথায় পাবো? শুধু একটু কথা শুনবি তাইলেই হবে। অরু আবার কৃতিকের থেকে সরে তাড়াহুড়ো পায়ে বেতের সোফায় বসে পড়ে। অরুর কাণ্ডে এবার বিরক্ত হয়ে গেল কৃতিক। কিছুটা ধমকে উঠে বলল, কি হয়েছে, রাগাচ্ছিস কেন আমাকে? অরু অসহায় দৃষ্টি নিক্ষেপ করল কৃতিকের পানে। ওর ঠোঁট যুগল তীর তিরিয়ে কাঁদছে, চোখের কোটর নতুন উদ্যমে ভিজে উঠেছে অশ্রুজলে। এমন একটা মুহূর্তে অরুকে কাঁদতে দেখে কৃতিক এগিয়ে গিয়ে ওর পাশে বসে অরুকে নিজের উরুর উপরে বসিয়ে গভীর গলা শুধালো, আমার টাচ খারাপ লাগছে, চলে যাব আমি? অরু মাথা নুইয়ে না সূচক মাথা নাড়ালো। কৃতিক বলল, তাহলে কাঁদছিস কেন, হোয়াই? অরু এবার মুখ খুলল, ঠোঁট ফুলিয়ে বলল, সবাই বলে আমি শুকিয়ে গিয়েছি, আগের মতো সৌন্দর্য নেই আমার। ভয় হচ্ছে এখন আপনিও যদি আমাকে অসুন্দর আবিষ্কার করেন, আমার উপর আপনার অনীহা চলে আসে তখন। কৃতিক দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়ে কেন তার অবসেশনটা বুঝতে পারে না কে জানে। ওরও সুন্দর অসুন্দর, শুকিয়ে গেল না মোটা হলো, তা নিয়ে কৃতিকের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তার চেয়েও বড় কথা, সৌন্দর্য বিশ্লেষণ করা তো দূরে থাক, অন্য মেয়েদের দিকে ওই চোখে তাকানোর মতো ধৈর্যও নেই কৃতিকের। কী করে বা থাকবে? এক অরুকে দেখতে দেখতে তো ওর জীবন পার। কৃতিক চুপচাপ বসে আছে দেখে অরু নাক টেনে পেছনে তাকিয়ে শুধালো, রাগ করেছেন? কৃতিক হ্যাঁ না কিছুই বলে না। কোনোরূপ ওয়ার্নিং ছাড়াই একটানে অরুর সম্ভ্রমটুকু খুলে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে, সাথে নিজের শার্টটাও। তারপর ওকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আজ আমিও দেখব কি কমতি আছে তোর মাঝে যে আমাকে উন্মাদ করে দিতে ব্যর্থ। জায়ান কৃতিক যদি তোর সৌন্দর্য আবিষ্ট হয়ে তোর মাঝে রূপ দেওয়ার জন্য একবার উন্মাদ হয়ে পড়ে, তবে পৃথিবীর সৌন্দর্যের মাপকাঠিতে তুই তুলনাহীন বেবি। আমাকে যতদিন এভাবে উন্মাদ করতে পারবি, ঠিক ততদিন তুই অতুলনীয় সৌন্দর্যে আবৃত থাকবি। আর বারবার সেই সৌন্দর্যের সবটুকু পরম আবেশে আহরণ করব আমি, শুধুই আমি। ইউ ক্যান মার্ক মাই ওয়ার্ড। কৃতিকের এত ভারী ভারী কথা বোঝার সাধ্য নেই অরুর। আপাতত ও এসব বোঝার অবস্থাতেও নেই। স্বামীর কাছ থেকে পাওয়া মিষ্টি যন্ত্রণায় এলোমেলো অরু, সেই সাথে পরিপূর্ণ। বর্ষণের শেষ রাতে অরুর চোখের কার্নিশিভে আবারও গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা তপ্ত নোনা জল। তবে এই জলে দুঃখ ছিল না, ছিল একরাশ ভয়াবহ পূর্ণতা। বৈশাখী ঝড়ের তাণ্ডব শেষে আজ সকাল সকালই সূর্যের মামার দেখা মিলল পূবের আকাশে। দক্ষিণের জানালাটা হাট করে খুলে রাখায় সূর্যের আলো ফকফক করছে চারিপাশ। তীক্ষ্ণ আলোতে
খুব সকালে ঘুম ছুটে গেল ওরুর। ঘুম ছুটে যাওয়ায় কিছুটা আড়মোড়া ভেঙে চারিদিকে চোখ ঘোরাতেই ও নিজেকে আবিষ্কার করলো কৃতিকের শরীরের নিচে। কৃতিক উপর হয়ে অরুর বুকে মাথা রেখে দুহাতে অরুর কোমর জড়িয়ে ধরে নির্বিঘ্নে ঘুমাচ্ছে। অরু ঘুমু ঘুমু চোখে লাজুক হেসে খানিকক্ষণ কৃতিকের সিল্কি চুলের মাঝে হাত বোলালো। তারপর আস্তে করে রয়ে শয়ে উঠে গেল বিছানা থেকে। শরীরটা ব্যথায় টনটন করছে, মনে হচ্ছে অতি শীঘ্রই জ্বর আসবে। অরু সেসব ব্যথাকে পাত্তা দিল না। বিশাল হাই তুলে খাট থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। মেঝেতে এখনও ওদের ভেজা জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। অরু সেদিকে এক নজর পরখ করে চোখ ঘুরিয়ে আয়নায় তাকালো। ওর পরনে কৃতিকের গ্রে রঙের ওভারসাইজ টি শার্ট। কাল গভীর রাতে এলিসাকে কল দিয়ে নিজের ক্লজেট থেকে কিছু জামা কাপড় আনিয়েছিল কৃতিক। অরু আবার তাতেও ভাগ বসিয়েছে। ট্রাউজারটা কৃতিককে দিলেও টি শার্টটা নিজে পরে নিয়েছে, আর এখন সেটাকে নাকের কাছে নিয়ে বারবার নাক টেনে সুঘ্রাণ নিচ্ছে। ওর পছন্দের স্যান্ডেলউড পারফিউমের মন মাতানো সুঘ্রাণ। কিসের ঘ্রাণ নিচ্ছি সেভাবে? কৃতিকের ঘুমন্ত হাসি স্বরে লাফিয়ে উঠল ওরও। চকিতে পেছনে ছেয়ে দেখল হেডবোর্ডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে কৃতিক। ওরও নিজের কাণ্ড এড়াতে এগিয়ে গিয়ে নিজের কালছিটে কলার বোনগুলো দেখিয়ে অভিযোগের সুরে বলল, দেখুন তো কি করেছেন কাল রাতে, সব জ্বলে যাচ্ছে। কৃতিক দুহাত বাড়িয়ে দিয়ে বলল, বুকে আয়। অরু গেল। কৃতিক অরুর গলায় কয়েক দফা চুমু খেয়ে বলল, কমে যাবে, অ্যান্টিসেপটিক লাগিয়ে নিস। অরু ঠোঁট ফুলিয়ে বসে আছে, কোনো কথা নেই। কৃতিক অরুকে বাহুর মধ্যে নিয়ে পকেট থেকে দুটো আংটি বের করলো। একটাতে পাথর বসানো, পাথরের চিকচিক দেখে মনে হচ্ছে দামি কোনো হিরে। অন্যটা শুধু হোয়াইট গোল্ডের গোলাকার রিং। কৃতিক একটা রিং নিজের আঙ্গুলে পরে অন্যটা অরুর অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। অরু চিকচিক করতে থাকা হাতের আংটিটা নাড়িয়ে চাড়িয়ে শুধালো, এটা কেন? কৃতিক বলল, তুই যে বিবাহিত তার প্রমাণ। তাছাড়া বিয়ের পর থেকেই এত ঝামেলা যে তোকে একটা আংটি কিনে দেওয়ার সুযোগও হয়নি আমার, তাই কাল শপিংয়ে গিয়ে কিনে ফেললাম। পছন্দ হয়েছে? অরু মুচকি হেসে জবাব দিল, খুব। তাহলে চুমু খা। কৃতিকের কথায় অরু ভড়কে গিয়ে বলল, কি? চুমু খেতে বলেছি তোকে। আমার টাইম নেই অরু, যেতে হবে। সায়র আর অর্ণব কল করতে করতে ফোনের মাথা খেয়ে ফেলেছে। এই রুমে এভাবে দেখে ফেললে হুলস্থুল লাগিয়ে দেবে ওরা দুজন। তুই কি চাস আমাদের এভাবে দেখুক ওরা? অরু শুকনো মুখে না সূচক মাথা নাড়ালো। কৃতিক পুনরায় বলল, তাহলে যা বলছি তাই কর, দ্রুত। অরু আর কী বা করবে? স্বামী মহোদয়কে খুশি করার এক আকাশ ইচ্ছেস্বরূপ ছোট্ট করে হামি দিয়ে দিল গালে। কৃতিক অরুর কপালে বেশ কয়েকটা চুমু খেয়ে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, ডোন্ট ফরগেট টু টেক ইউর পেন কিলার বেবি। ফ্রেশ হয়ে এসে কৃতিকের টি শার্ট ছেড়ে মাত্রই নিজের জামা কাপড় গায়ে চড়িয়েছে অরু। ওনাটা এখনও নেয়নি, যার দরুন গলার দাগগুলো স্পষ্ট দৃশ্যমান। অরুর সেগুলোতে আলতো হাতে অ্যান্টিসেপটিক লাগাচ্ছিল। ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে অনু। ভেতরে আসতে আসতে অনু বলে, শুনেছিস রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাও কাল রাত থেকে। অরু হাতের কাজ রেখে ঘুরে দাঁড়িয়ে বলল, কি বলিস আপা? অনু আর কথা আগানোর সুযোগ পেল না। উল্টো চোখ ছোট ছোট করে অরুর দিকে সন্ধিহান হয়ে তাকিয়ে বলল, কাল রাতে কৃতিক ভাইয়া তোর রুমে ছিল? আপার প্রশ্ন ওরও হাঁ না কিছুই বলল না। ধরা খেয়ে যাওয়া চোরের মতো শুধু উপরে নিচে মাথা ঝাঁকালো কিছুক্ষণ। অন্য দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীল ভঙ্গিতে বলে, জানি, কাল আমি কৃতিক ভাইয়াকে কল করেছিলাম, তুই বাড়িতে ফিরছিলি না দেখে। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।